আচ্ছা, তো আজকে আমরা আমাদের জেরোর ফার্স্ট ক্লাস স্টার্ট করব। তো জেরোর ক্ষেত্রে আমরা ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম জেরোতে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, ঠিক আছে? অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নামে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই নামে হচ্ছে আপনাকে পরবর্তীতে সার্টিফিকেশন আসবে, এটা চেঞ্জ করা আর পরবর্তীতে যাবে না। তো বি কেয়ারফুলি চেষ্টা করবেন সেটা যাতে সঠিক হয় এবং প্রপারলি হয়। তারপরে হচ্ছে জেরোতে যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করে ফেলছি, ওপেন করার পরে আমাকে বলবে যে অ্যাড ইউর বিজনেস, যেটা আমরা কুইক বুকস এর ভাষায় জানতাম হচ্ছে 30 দিনের কোম্পানি ভার্সন বা ট্রায়াল ভার্সন, যেটা ঠিক আছে, ট্রায়াল ভার্সন। তো ট্রায়াল ভার্সন আমরা ওপেন করব 30 দিনের জন্য। এখানে অ্যাড ইউর বিজনেসে গিয়ে আমরা এবার ইউকের একটা কোম্পানি দিয়ে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা দিলাম হচ্ছে কোম্পানির নাম জেনোভা কম্পিউটার্স লিমিটেড। ইউকের একটা কোম্পানি দিয়ে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এই যে জেনোভা কম্পিউটার্স ডাটাবেস আপনাদেরকে আমি দিয়ে দিব। এই জেনোভা কম্পিউটার্স লিমিটেড দিয়ে সবাই সবার নাম লিখে দিবেন এবং ব্যাচের নাম্বার লিখে দিবেন। কত আপনাদের ব্যাচ? ওকে। আর এটার ইন্ডাস্ট্রি এখানে বলা আছে, ইন্ডাস্ট্রি হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সেল সার্ভিস। পুরোটা না পাওয়া যাওয়ার কথা, এটা রিসেন্টলিও আপডেট করছে জেরোতে সবগুলাই। এই যে কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পেরিফেরাল হোলসেলিং, কান্ট্রি দিবেন হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে। আমরা ইউএসএ ডাটা দিয়ে প্র্যাকটিস করছি হচ্ছে কুইক বুকস অনলাইন, আর ইউকে ডাটা দিয়ে প্র্যাকটিস করব হচ্ছে জেরো। তাহলে আমাদের দুই দেশের আইডি সম্পর্কে কি একটা ধারণা থাকবে। ইউকে, দেখেন ইউকে যখন আমি সেট করে ফেলছি তখন ওই দেশের টাইম জোন আমাকে দেখাইতেছে লিসবন লন্ডনের টাইম জোন। আর ওই দেশের লাস্ট ডে অফ ফাইন্যান্সিয়াল ইয়ার, বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইয়ার লাস্ট কবে হয়, শেষ হয় জুনের 30 তারিখ, আর ইউকেতে হচ্ছে মার্চের 31 তারিখ। তাহলে এপ্রিলের 1 তারিখ থেকে ওদের নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হবে। তারপর ডু ইউ হ্যাভ এমপ্লয়িজ? ইয়েস। তারপরে আপনি দিবেন আর ইউ রেজিস্টার্ড ফর ভ্যাট, ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি কিনা, ইয়েস। ক্যালকুলেটেড ভ্যাট অন ট্রানজেকশন, এটাকে চেক মার্ক দিবেন। আরেকটা বলছে হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং টু রান ইউর বিজনেস, আপনি বর্তমানে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করেন, যে কোনোটা চুজ করতে পারেন, ঠিক আছে। আমি কুইক বুকস দিয়ে দিলাম, দিয়ে আমি স্টার্ট ট্রায়ালে চলে যাব। এখানে আপনার 30 দিনের জন্য ট্রায়াল ভার্সনটা সেট আপ হচ্ছে। একেবারে টোটাল জেরোটা চেঞ্জ করছে অনেক দিন পরে, সম্পূর্ণ জেরোটা আর কি এখন চেঞ্জ হয়ে আসছে, এখন নতুন আপডেটেড। তো আমাদের অ্যাকাউন্ট ওপেন যে ভিডিও তো দিয়ে দিছি, আর এই যে 30 দিনে আমার ট্রায়াল ভার্সন কি একটা কোম্পানি ভার্সন রেডি হয়ে গেছে। তো আজকের দিনে আমরা যে টপিক দেখবো অ্যাকাউন্ট ওপেনিং জেরো, যেটা ভিডিও দেওয়া ছিল আপনাদের, আর কোম্পানি সেট আপ করলাম। তারপরে হচ্ছে কোম্পানি সেটিংস নিয়ে আলোচনা করব, চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব, কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে ইউজার অ্যাক্সেস নিতে হয়, এবং জেরোর প্রো অ্যাডভাইজার এক্সামের গাইডলাইন আপনাদেরকে আজকে প্রোভাইড করে দেব। তো এটা হচ্ছে আমার জেরোর ইন্টারফেস। আমার যেরকম কুইক বুকস এর নেভিগেশন প্যানেলটা হচ্ছে কি কোন দিকে থাকতো, নেভিগেশন প্যানেলটা বলেন তো? বাম পাশে থাকতো, কিন্তু জেরোতে এটা উপরে থাকবে, ঠিক আছে। জেরোতে বেশ বেশ কিছু অপশন আছে। এটা জেরো লেখা ছিল, এটা হচ্ছে কোম্পানি ড্রপ ডাউন মেনু। যখন আপনার একাধিক কোম্পানি থাকবে তখন আপনি ড্রপ ডাউন থেকে কাজ করতে পারবেন। এখন আমরা আছি হচ্ছে ড্যাশবোর্ডে, যেটার নাম তারা কি দিছে, হোম প্যানেল দিছে। আপনি চাইলে ড্যাশবোর্ডটাকে এডিটও করে নিতে পারেন আপনার নিজের মতো করে। তারপর হচ্ছে সেলস প্যানেল, তারপর হচ্ছে পারচেজের জন্য আলাদা প্যানেল, তারপরে হচ্ছে রিপোর্টিং প্যানেল, এরপরে হচ্ছে পেরোল প্যানেল, এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং, এরপরে হচ্ছে ট্যাক্স, এরপরে কন্ট্যাক্টস, এরপরে হচ্ছে প্রজেক্ট। আর এটা হচ্ছে আমার কুইক বুকস এর মতো প্লাস নিউ আইকন। এটা হচ্ছে আমার সার্চ অপশন, এটা যদি তাদের সাথে কোনো হেল্পের প্রয়োজন পড়ে। এবং এটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল, এখান থেকে মাল্টিপল ডটস এর মাধ্যমে আপনি যদি কোনো অ্যাপস ইন্টিগ্রেশন করে নিতে চান করতে পারবেন। আর এটা কুইক বুকস এর মতো সিম্বল, যেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে কি ম্যানেজমেন্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে। তো জেরোতে একটা প্রবলেম হয়, সব থেকে বড় প্রবলেমটা হয় হচ্ছে কোন অপশনের মধ্যে কোনটা আছে সেটা খুঁজে বের করাটা একটু কষ্টকর হয়। তো কুইক বুকসে আমরা যেরকম আমাদের চোখের সামনে সবকিছু ভিজিবল থাকতো, কিন্তু জেরোতে সেই জিনিসগুলো আপনার এখানে ভিজিবল নাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু, আমরা প্রত্যেকটা অপশন আগে দেখে আসি। সেলস অপশনে গেলে আমরা কি কি পাবো, সেলস ওভারভিউ, ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, অনলাইন পেমেন্ট, কোড, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কাস্টমার। দেখছেন কোথায় মধ্যে আছে, সেলস এর মধ্যে। এগুলো মনে রাখতে হবে।
তারপর এটা হচ্ছে সেলস সেটিংস। এরপরে পারচেজের মধ্যে যদি আমি আসি, পারচেজ ওভারভিউ, বিল, অনলাইন বিল পেমেন্ট, পারচেজ অর্ডার, এক্সপেন্স, সাপ্লায়ার। আর পারচেজ রিলেটেড যদি কোনো সেটিং থাকে এখানে আমরা দেখবো। তারপর হচ্ছে রিপোর্টিং সেকশন, এই যে অল রিপোর্ট, এইগুলো হচ্ছে ফেভারিট করে রাখা আছে বিধায় এখানে ফেভারিট রিপোর্ট আকারে আসছে। আর নিচে হচ্ছে অ্যানালাইটিক্স, দুইটা অ্যানালাইটিক্স তারা দিয়ে রাখছে, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাশ ফ্লো, একটা হচ্ছে বিজনেস স্ন্যাপশট। এরপরে হচ্ছে পেরোল নিয়ে তারা কাজ। এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক রুল। তারপরে অ্যাকাউন্টিং টুলস এর আন্ডারে অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টস এবং ফিক্সড অ্যাসেট। সব থেকে বেশি আপনাদের জেরোতে ইউজ করতে হবে হচ্ছে অ্যাকাউন্টিং অপশনটা। বি কেয়ারফুল, অ্যাকাউন্টিং অপশনে এখানে আপনাদের সব থেকে বেশি ইউজ করতে হবে। তারপরে ট্যাক্স, ট্যাক্সের সেটিংসটা আপনার ভ্যাট রিটার্ন এবং সেটিংস এখানে পাবেন। কন্ট্যাক্ট, কন্ট্যাক্টটা হচ্ছে আমরা কুইক বুকসে যেমন কাস্টমার এবং সাপ্লায়ার আলাদা আলাদা অ্যাড করে আসি, কিন্তু জেরোতে আমরা কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করব, মানে সে থাকবে হচ্ছে আমার কমন আইটেম হিসেবে। যদি তার কাছ থেকে আমি প্রোডাক্ট পারচেজ করে থাকি সেটা হবে আমার সাপ্লায়ার, তার কাছে যদি আমি প্রোডাক্ট সেল করে থাকি সে হবে আমার কাস্টমার। ঠিক আছে, কিন্তু প্রাথমিক অবস্থায় সে আমার কাছে থাকবে অ্যাজ এ কন্ট্যাক্ট হিসেবে। তারপরে হচ্ছে প্রজেক্টের অপশন, অল প্রজেক্ট, টাইমশিট, স্টাফ টাইম ওভারভিউ। এরপর প্লাস নিউর আন্ডারে দেখেন ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, এগুলো আমরা সব সেলসে পেয়ে আসি, তাই না? বিল, বিল আমরা পারচেজে পেয়ে আসি, কন্ট্যাক্ট, কোড, পারচেজ অর্ডার, স্পেন্ড মানি, রিসিভ মানি এবং ট্রান্সফার মানি। জেরোর সব থেকে ইনোভেটিভ আইডিয়া আমার কাছে এটাই ভালো লাগে, বেশ কয়েকটা জিনিসের কারণে আসলে জেরো মানুষ সব থেকে বেশি ব্যবহার করে। আর এটা যেহেতু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বেসড সফটওয়্যার, তারা সব থেকে বেশি এই সফটওয়্যার গুলো ব্যবহার করে থাকে। ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে 4 সামথিং বিলিয়ন পার্সন আছে, মিলিয়ন পার্সন আছে তারা কি জেরো ইউজ করে। ঠিক আছে, এখন তিনটা জিনিস দেখেন, আমরা কুইক বুকস একটা পেয়ে আসি, জাস্ট ট্রান্সফার, তাই না? বাট জেরো কি করছে, জেরো সম্পূর্ণ ব্যাংকটাকে সে আলাদা করে ফেলছে। আপনি ব্যাংক রিলেটেড কোনো কাজ আপনি যখন জার্নালের মাধ্যমে দিতে যাবেন, আপনি জার্নালে কিন্তু ব্যাংক পাবেন না। এটা কেমন না, যে আপনি সাধারণত জার্নালে কি সব ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট থাকার কথা, কিন্তু জেরোর কি জার্নালে আপনি ব্যাংক রিলেটেড কোনো কাজ পাবেন না। তো ব্যাংকের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আপনার দুইটা অপশন ব্যবহার করতে হবে। যদি ব্যাংকে ক্যাশ ইন হয় সেক্ষেত্রে আপনাকে ট্রানজেকশনে ক্যারেক্টারিস্টিক্স দেখে আপনাকে বুঝতে হবে, যদি আপনার সেটা ক্যাশ ইন হয় তাহলে সেটা আপনি ব্যবহার করবেন রিসিভ মানি। আর যদি আপনার ট্রানজেকশনে ক্যারেক্টারিস্টিক্স দেখে আপনার যদি মনে হয় যেটা আপনার ব্যালেন্সটাকে কমাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে স্পেন্ড মানি। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। তারপরে এটা সার্চ অপশন, কোনো কিছু খুঁজে বের করার জন্য। এটা হচ্ছে হেল্পের অপশন, তাদের সাথে আপনি সরাসরি যে কোনো কিছু আর্টিকেলে আপনি এখান থেকে পড়তে পারবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার নোটিফিকেশন প্যানেল। এটা হচ্ছে মাল্টিপল ডটস, যেটা হচ্ছে আপনার কি বিভিন্ন ধরনের অ্যাপস, এই যে ডেস্ক সফটওয়্যার দেখছেন না, ডেস্কটা আপনাদের সাথে কানেক্ট করে দেখাইছি না, এইখান থেকে কিন্তু কি কানেক্ট করা যায় জিরো বিল পেমেন্ট অপশন। এগুলো আপনি এখান থেকে যে জিরো অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন এইখানে। তারপর এটা হচ্ছে আপনার প্রোফাইল, অ্যাকাউন্ট এবং লগ আউটের অপশন। তারপরে এটা হচ্ছে কোম্পানি ড্রপ ডাউন, কেন বললাম, এই যে দেখেন আমি এখন কোন কোম্পানিতে আছি, আপনাদের যে স্টিল নাও কোম্পানিতে 66, তাই না? এই যে দেখেন আমার ট্রায়াল ভার্সনের জন্য আমি অন্যান্য কোম্পানি রেখে দিছি না, আমি চাইলে অন্য কোম্পানিতে সুইচ করতে পারবো, জাস্ট ক্লিক করলাম, দেখেন আমি অন্য কোম্পানিতে চলে আসি, দেখছেন? তো আমি এটা কি অন্য কোম্পানিতে চলে আসি না, আবার আমার এই কোম্পানিতে যাওয়ার প্রয়োজন, মানে এখান থেকে আপনার যতগুলা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকবে সব বাম পাশে কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে আপনার এটা শো করবে। এখানে আরো কিছু অপশন আছে, ফাইলস এবং সেটিংস। সেটিংস এর গুরুত্বপূর্ণ এখানে সাবস্ক্রিপশন এন্ড বিলিং। প্রত্যেকটা জিনিস আমাকে 30 দিন ট্রায়াল ভার্সন দিবে, দেওয়ার পর আমাকে সেটাকে কি কিনতে হবে, তাই না? তো কেনার জন্য আমরা সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশন থেকে যেতে পারবো। তারপর এটা হচ্ছে মাইজের অপশন। এই যে দেখেন, আমরা কুইক বুকসে নতুন করে কোম্পানি ক্রিয়েট করার জন্য আলাদা একটা আমাকে পোর্টালে যাইতে হইতো, কিন্তু জেরোর মধ্যেই দেখেন এই যে কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে এই যে অ্যাড অ্যান অর্গানাইজেশন পাইছেন, এখান থেকে আসবে। আর অথবা আরেকটা চেহারা আপনারা দেখতে পারবেন, আমি মাই জেরোতে চলে যাই। আরেকটা অপশন এইভাবে দেখতে পারেন, যখন আপনার কোনো অ্যাক্টিভ কোম্পানি থাকবে না, সব কি ট্রায়াল পিরিয়ড কি শেষ, এই যে এরকম লেখা থাকবে ট্রায়াল এক্সপায়ার্ড। ঠিক আছে, তখনও দেখবেন এই ডান পাশে এই যে অ্যাড অ্যান অর্গানাইজেশন আছে। মানে জেরোর সফটওয়্যারের ভিতর থেকেই আপনি ইজিলিতে যে কোনো ভাবে এইরকম ইন্টারফেস থাকলেও ডান পাশে আপনাকে ওপেন করার তার অপশন দিবে। বা এই যে মাই জেরো অপশনে গেলেও আপনার এই যে চেঞ্জ অর্গানাইজেশনে যদি আপনি যান, এই যে অ্যাড অ্যান নিউ অর্গানাইজেশন, সব জায়গায় ওয়ে আছে। ঠিক আছে, তো আমি আমাদের অ্যাকাউন্টে চলে যাই।
0 তে মনে রাখবেন যে কাজ করার ক্ষেত্রে অপশনগুলা কোথায় কোনটা অবস্থান করতেছে সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। না হলে 0 তে একটু কাজ করা আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। যদিও 0 অনেকটা সহজ, অনেকটা কাস্টমাইজেবল সফটওয়্যার। এটা আসলে কান্ট্রি ওয়াইজ ভেরিয়েশন খুব একটা করে না। এইজন্য আরকি সবার ক্ষেত্রে এটা ইজি হয়ে থাকে। ওকে। তো আমরা মোটামুটি সবগুলো প্যানেল নিয়ে কথা বললাম। এবার আসেন আমরা একের পর এক সেটিংসটাকে নিয়ে কথা বলবো। ১ম এ হচ্ছে অর্গানাইজেশন সেটিংসটা নিয়ে কথা বলবো। তো অর্গানাইজেশন সেটিংস এ যাওয়ার জন্য আমরা কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে চলে যাব সেটিংস অপশনে। আপনাদের জেরোর ইন্টারফেস নিয়েও আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে। ওইখান থেকে ভিডিওটা দেখে আসবেন। ওকে। তো সেটিংস এর মধ্যে বেশ কয়েকটা সেটিংস আছে। তার মধ্যে জেনারেল সেটিংস এর মধ্যে পাবেন হচ্ছে আপনারা অর্গানাইজেশন ডিটেইলস, ইউজার্স, তারপরে হচ্ছে সাবস্ক্রিপশন এন্ড বিলিং, কানেক্টেড অ্যাপস, ইমেল সেটিং। এগুলো হচ্ছে আপনারা জেনারেল সেটিংস এর আন্ডার পাবেন। আর সেলস সেটিংস এর আন্ডার পাবেন ইনভয়েস সেটিংস, অনলাইন পেমেন্ট। আর পারচেজ এর আন্ডার পাবেন অনলাইন বিল পেমেন্ট, 0 টু 0 এক্সপেন্স সেটিংস। তারপরে পেরোল সেটিংস। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে ফাইন্যান্সিয়াল সেটিংস, কারেন্সি, চার্ট অফ অ্যাকাউন্ট, ট্র্যাকিং, ক্যাটাগরি, কনভার্সন ব্যালেন্স। দেখছেন এই কনভার্সন ব্যালেন্সটা আগে এইখানে অবস্থান করত, এখন কিন্তু এখানে নাই। ঠিক আছে, অথচ এখানে বেশ কয়েকটা অ্যাকাউন্টে কারেন্সি, তারও ফাইন্যান্সিয়াল সেটিংস ওইখানে দেখাচ্ছে না, কিন্তু এখানে সেটিংস এর মধ্যে তারা দিয়ে রাখছে ট্যাক্স, মিনিমাল ট্যাক্স রেট, কন্ট্যাক্টের আন্ডারে কাস্টম, কন্ট্যাক্ট লিঙ্ক, প্রজেক্টের আন্ডারে স্টাফ কস্ট রেট, স্টাফ পারমিশন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা অর্গানাইজেশন ডিটেলসে চলে যাব। প্রথমে আপনাকে বলতেছে লোগো অ্যাড করার জন্য ডিসপ্লে নেম, লিগ্যাল নেম, ইন্ডাস্ট্রি, বিজনেস স্ট্রাকচার, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, ডেসক্রিপশন, কন্ট্যাক্ট রিলেটেড ইনফরমেশন, ফিজিক্যাল অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেস, টেলিফোন, ইমেল, ওয়েবসাইট, মোবাইল, ফ্যাক্স, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, মানে কোম্পানি রিলেটেড যা যা চাওয়ার সবকিছু তারা বলছে। ওকে। তো আমাদের ফোল্ডারের মধ্যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট এটা দিব, এটার মধ্যে জেনোভা কম্পিউটার্স, এটাও আমার ক্লায়েন্ট ছিল। ঠিক আছে, আমি আপনাদেরকে ক্লাসে যতগুলা প্রজেক্টে নিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা আমার নিজস্ব ক্লায়েন্ট ছিল, এজন্য আমি দেখাতে পারতেছি। আপলোড লোগোতে চলে যাব, ওপেন, দেখেন চলে আসছে না লোগো। এরপরে ডিসপ্লে নাম থাকুক, লিগ্যাল নেম জেনোভা কম্পিউটার্স লিমিটেড দিবেন শুধু। তারপরে ইন্ডাস্ট্রি যেটা আমরা দিয়ে আসছি, বিজনেস স্ট্রাকচার কোথায় পাবো, এই যে আপনার ডিটেলস এর মধ্যে লেখা আছে কোম্পানিটা কি পার্টনারশিপ, তাই না? তো আমরা এখান থেকে দিব পার্টনারশিপ। কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, আমি এখানে যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকি তাহলে এটা নিয়ে দিবেন। অনেক সময় অনেক কিছু নিতে পারে, আবার নাও নিতে পারে। ঠিক আছে, কারণ যেহেতু এগুলো আমি কাস্টমাইজ করে রাখছি, তো এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। তারপর ডেসক্রিপশন। এখন জেরোর ক্লাস করে আপনারা মজা পাবেন, কারণ জটিল জিনিস শিখে আসছেন, যদি ভালো মতো শিখেন। আর না শিখলে তো ভাই কিছু বলার নেই। যদি কুইক বুকসটা ভালো মতো আয়ত্ত করতে পারেন তাহলে এখানে এটা কোনো ব্যাপারই নেই। তারপর স্ট্রিট অ্যাড্রেসে আমরা চলে আসলাম। ওকে, আমার এখানে সাজেস্ট করতেছে, আপনাদের সাজেস্ট করবে না। আপনারা প্রত্যেকটা জিনিস এই যে কোডগুলা প্রত্যেকটা জিনিস সঠিকভাবে দিয়ে দিবেন, কেমন, এটা দেখে। তারপর টেলিফোন, টেলিফোন অ্যাড্রেসটা দিয়ে দিই। ওকে, ইমেল, এই যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল এটা, গেমিং পিসি তারা বানায়। কম্পিউটার ভাই, কম্পিউটার রিলেটেড, মানে তারা শুধু গেমিং রিলেটেড পিসি গুলো তারা বানায়, অনেক হাই প্রোফাইল। এই যে দেখেন, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, এই যে সোল্ড আউট, এই যে প্রত্যেকটা মনিটর তারা বিক্রিও করে অনেক ভালো রেঞ্জের। এই যে ক্লায়েন্টের রিভিউ, এই যে ইউকে, তাদের ভ্যালিড ওয়েবসাইট। ইমেলটাকে কপি করব, এরপরে ওয়েবসাইট। হ্যাঁ ভাই, সব প্রতিষ্ঠানে তো স্টাফ থাকে। আপনাদের ফ্রিল্যান্সারদের আপনাদেরকে খুঁজবে কে? প্রতিষ্ঠানের মালিক কি খুঁজবে? হ্যাঁ, আপনাদের কি প্রতিষ্ঠানের মালিক খুঁজবে? আপনি কি এটা মনে করেন? আপনাদের খুঁজবে হইতেছে ওই দেশের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট, সিএফও, বা যে অ্যাকাউন্টস রিলেটেড যে কাজ করে সে আপনাদেরকে খুঁজবে।
তাদের কাজটাকে হেল্প করে দেওয়ার জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। আর রিমোট জবের ক্ষেত্রে জব পোস্ট করা হবে, আপনি প্রসেসে যদি থাকেন, শর্ট লিস্টে যদি হন, তারপরে আপনাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। আপনার সব ডকুমেন্ট প্রপারলি তাদেরকে পাঠাবেন, কোনো কুরিয়ারের মাধ্যমে। অরিজিনাল ডকুমেন্টের মানে আর কি কপিগুলা, সেগুলো আগে আপনাকে ফিজিক্যালি পাঠাইতে হবে। তারপরে তাদের সাথে এগ্রিমেন্টে সাইন করবেন। সবকিছু প্রসেস তখন সেম ভাবে থাকবে। কিন্তু নর্মালি ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে হচ্ছে প্রতিষ্ঠানের সিএফও, করে না খুব কমন একটা, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে এইচআর ম্যানেজার বা অ্যাকাউন্টেন্ট যারা আছে তারা গিয়ে তাদের কাজগুলাকে সহজে এবং স্মুথলি করার জন্য আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। ঠিক আছে? তো আমরা সেটিংস অপশন সম্পূর্ণ করে ফেললাম, আমরা আবার চলে আসি। আচ্ছা, একটা কমন জিনিস আপনারা মিস করতেছেন, সেটা কি আপনাদের চোখে পড়ে? আমি সব অপশন তো আপনাদেরকে দেখাইছি, একটা কমন জিনিস আপনারা মিস করতেছেন। বলেন তো, কুইক বুকসে এমন কাজ একটা করে আসেন যেটা কমন একটা টপিক আপনাদের মনে হচ্ছে এটা মিসিং। কমন একটা টপিক যেটা মনে হচ্ছে আপনাদের কাছে মিসিং থাকতে পারে। হ্যাঁ, বলেন। চিন্তা করেন একটু, হ্যাঁ, তারপরে আপনাদের কাছে আবার অ্যান্সার নেব। তো আমি আপাতত পক্ষে ফাইন্যান্সিয়াল সেটিংস করব, কোম্পানি ড্রপ ডাউন থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে গিয়ে ইমেল এবং ফাইন্যান্সিয়াল সেটিংসটা করব। প্রথমে ইমেল সেটিংসটা জেনারেল সেটিংস এর আন্ডারে পড়বে। ইমেল সেটিংস, এখন ইমেল সেটিংসটা দেখেন, এই যে টেমপ্লেট, 8 স্ট্যান্ডার্ড টেমপ্লেট, মানে অলরেডি আপনার জন্য সে টেমপ্লেটগুলো রেডি করে রাখছে। যদি কোনো কারণে আপনার জেরো সফটওয়্যার থেকে কাউকে ইমেল পাঠাইতে হয় ওই রিলেটেড, রিপিটিং ইনভয়েস, সেলস ইনভয়েস, ক্রেডিট নোট, স্টেটমেন্ট, পারচেজ অর্ডার, রেমিটেন্স, রিসিপ্ট, কোড, এই রিলেটেড ইমেল যদি পাঠাইতে হয়, তাহলে সে আপনার জন্য অলরেডি রেডি করে রাখছে। ধরেন আপনি সেলস ইনভয়েসের জন্য আপনি দেখতে চাচ্ছেন টেমপ্লেটটা কি, তো জাস্ট সেলস ইনভয়েসের উপরে ক্লিক করেন, এই যে দেখেন সে আপনার জন্য কি করে রাখছে, টেমপ্লেটটা রেডি করে রাখছে। আপনি যদি চান আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে? আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে আপনি এখান থেকে সাজাইতে পারবেন। সেটা আপনার ইচ্ছা, দিয়ে জাস্ট সেভ করে দেবেন। আবার যদি আপনার মনে চায় যে হ্যাঁ আপনি আরো একটা টেমপ্লেট অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে অ্যাড ইমেল টেমপ্লেট, ধরেন আপনি অ্যাড করতে চাচ্ছেন হচ্ছে অটো পেমেন্টের জন্য আমি একটা ইয়ে করতে চাচ্ছি। তো এটার নাম দিলাম মাই টেমপ্লেট, মাই ইমেল সেটিংস বা ইমেল ফরম্যাট দিলাম। তারপরে এই যে মেসেজ, এই যে জিনিসগুলো যেগুলো থার্ড ব্র্যাকেট সেগুলো সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিবে। ঠিক আছে? এটা সফটওয়্যারে আর কি প্রসেস অনুযায়ী। আমি সবকিছু ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম। এই দেখেন এটা আমার চলে আসছে, এই যে। আপনি চাইলে আবার এটাকে ক্লিক করে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন, এডিট করতে পারেন। এটা হচ্ছে আপনার ইমেল সেটিংস। এরপর আসেন, আবার যদি আমি সেটিংস অপশনে চলে যাই, সেখান থেকে ফাইন্যান্সিয়াল সেটিংস কোথায় পাবো? অ্যাকাউন্টিং এর আন্ডারে। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল সেটিংস যেটা আমরা কুইক বুকসের, আমরা সেটা গিয়ার আইকন থেকে অপশনটা কাজ করে আসছিলাম, সেটা হচ্ছে আমার কি অ্যাডভান্স অপশন। দেখেন ভ্যাট স্কিম কি হবে ভাই, ক্যাশ না অ্যাক্রুরাল? তারপরে হচ্ছে ট্যাক্স ভ্যাট পিরিয়ড হচ্ছে কোয়ার্টারলি। আপনারা যে আগের ক্লাস দেখছেন আমি এতে খুব খুশি। ঠিক আছে? ট্যাক্স ডিফল্ট হচ্ছে, আমরা নরমালি কি ট্যাক্স এক্সক্লুসিভ আমরা ব্যবহার করি। ট্যাক্স এক্সক্লুসিভ হচ্ছে মানে আর কি সবকিছু হিসাব করার পরে তারপর ট্যাক্স ধার্য করা হয় সেলস এর ক্ষেত্রে এবং পারচেজের ক্ষেত্রে। তারপর আপনার ক্লায়েন্ট যদি সিআইএস হয়, মানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি রিলেটেড যদি হয়, তাহলে সে যদি রেজিস্টার্ড হয় তাহলে সে রেজিস্টার্ডে ক্লিক করে তার অফিসিয়াল জিনিসগুলাকে সে এখানে দিবে। আর যদি সাব কন্ট্রাক্টর হয় তখনও তাকে কিছু জিনিস দিতে হবে, ভ্যালিড কিছু জিনিস। এই জন্য আমরা এখানে কাজ করার দরকার নাই, বেসিসের দরকার নাই। আর এই যে লক ডেট ফর দিস অর্গানাইজেশন ইজ নট সেট। আচ্ছা, লক ডেটটা এখানে এখন তারা অফ কেন করে রাখছে বুঝতেছি না। এখানে একটা অপশন ছিল লক ডেটে। আচ্ছা, লক ডেটটা বেসিক্যালি কি, একটা ওই যে আমরা কুইক বুকসে ক্লোজ দ্য বুকস এর অপশন পাইছিলাম না, যে কোনো সময় লক করে দেয়, ঠিক এরকমই একটা অপশন এখানে থাকে লক ডেট। এখানে আপাতত পক্ষে তারা বলতেছে ইজ নট সেট। আচ্ছা, যদি আসে দিব, না থাকলে দরকার নাই। ঠিক আছে? লক ডেট প্রয়োজন নাই, আমরা জাস্ট ভ্যাট এবং ট্যাক্স ডিফল্টটা দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। তো আমাদের ফাইন্যান্সিয়াল সেটিংসও শেষ। তো মনে পড়ছে যে কোন একটা কমন জিনিস আপনারা মিস করে যাচ্ছেন, যেটা কুইক বুকসে কাজ করে আসেন, সেটা এখানে পান নাই এমন সেটিংস এর মধ্যে?
ভাই আইকনের কথা বলি নাই, যে কোনো একটা টপিকের কথা বলছি যেটা আপনি মিস করে যাচ্ছেন। সবার দৃষ্টি এক জায়গায় আটকে আছে নাকি গিয়ার আইকন? আর তাও ভাই একটু মানে আর কি ডাইভার্ট হয়ে আরেক দিকে গেছে। ভাই জেনারেল জার্নালই নাই, এতক্ষণ পর্যন্ত জার্নালই আমরা পাইতেছি না তোর ভাই। পাইছে কি জার্নাল? তো কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে ইউজার্স অপশনে আসবো আমরা। এই জায়গাটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটা জায়গা, খুব ভালো মতো খেয়াল করেন। আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে এক্সেস নেবেন, ক্লায়েন্ট তার এই যে অ্যাকাউন্টে ঢুকবে, ঢোকার পরে ইনভাইট ইউজার অপশনে যাবে। যাওয়ার পরে যাকে ইনভাইট পাঠাবে, ধরেন আপনাকে ইনভাইট পাঠাচ্ছে, অবশ্যই আপনার একটা জেরো অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেসটা দিবে। দেওয়ার পরে প্রজেক্টে দিয়ে যে যদি সে কাজ করাতে চায়, প্রজেক্টে সে অ্যাক্সেস দিবে লিমিটেড, স্ট্যান্ডার্ড না অ্যাডমিন, সে অ্যাক্সেস দিবে। যদি পেরোলকে দিয়ে পেরোল কাজ করাতে চায় পেরোল দিবে, না হলে দিবে না। আর যদি বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং, এটাই সব থেকে পাওয়ারফুল জায়গা। এখানে সবথেকে পাওয়ারফুল জায়গা হচ্ছে অ্যাডভাইজার রোল। ইনভয়েস অনলি মানে কি? শুধু ইনভয়েস করতে পারবেন। স্ট্যান্ডার্ড মানে কিছু জিনিস করতে পারবেন, সব জিনিস করতে পারবেন না। বাট আমি সবসময় সাজেস্ট করব, ক্লায়েন্টকে বলবেন আমাকে অ্যাডভাইজার রোল দাও। দেওয়ার পরে এইখানে যে চেক বক্স গুলা নীল আছে, সেগুলাকে বলবেন চেক মার্ক করে দেওয়ার জন্য। কেন? এটা পরে বুঝতে পারবেন। যখন আপনারা ব্যাংক রিকনসিলেশন করবেন, তখন একটা অপশন পাবেন ক্যাশ কোডিং। ঠিক আছে? ক্যাশ কোডিং অপশনটা পাবেন। সেই ক্যাশ কোডিং অপশনটা আপনার কিন্তু আসবে না যদি না আপনি অ্যাডভাইজার রোলে থাকেন। তারপরে জার্নাল অপশন আসবে না যদি না আপনি অ্যাডভাইজার রোলে থাকেন। অনেক কিছু মিস করে যাবেন। ঠিক আছে? এইজন্য ক্লায়েন্টকে বলবেন অ্যাডভাইজার রোল দিয়ে আপনাকে ইনভিটেশন পাঠানোর জন্য। তারপরে ইনভিটেশনটা আপনার ইমেইলে চলে আসবে। দেন ইমেইলে গিয়ে আপনি জাস্ট ক্লিক করে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবেন। তারপরে আপনি কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে দেখতে পাবেন আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তো আসেন আমরা এখান থেকে আমাদের অ্যাক্সেসটাকে আমি চেঞ্জ করব। তাই ড্রপ ডাউন থেকে গেলাম চেঞ্জ পারমিশন। যাওয়ার পরে বিজনেসের আন্ডারে এখন কি আছে? স্ট্যান্ডার্ড আছে না? অ্যাডভাইজারে চলে যাব। অ্যাডভাইজারে যাওয়ার পরে দেখেন আমি প্রত্যেকটা অপশন অন করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আপডেট পারমিশনে দিব। এখন দেখবেন শুভঙ্করের ফাঁকির মতো চলে আসে জার্নাল। আসে নাই? একবার একটু রিলোড দিই, দেখি কি হয়। আসে? দেখেন এখানে কি বেড়ে গেছে না? হ্যাঁ, আগে কি কয়টা ছিল? ২টা বা ৩টা ছিল। ফাইন্ড, রেকর্ড, অ্যাসিওরেন্স, ড্যাশবোর্ড, হিস্টরি, নোট, এই যে জার্নাল চলে আসছে। হ্যাঁ, তো অনেক অপশন আপনার সামনে কি চলে আসবে যদি আপনি অ্যাডভাইজার রোলে থাকেন। তো একই সাথে ইউজার অ্যাক্সেসটা বুঝাই দিলাম, ক্লায়েন্টের কিভাবে নিতে হয়, ফাইন্যান্সিয়াল সেটিংসটা বুঝাই দিলাম। এরপর আসেন চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। যেটা চার্ট অফ অ্যাকাউন্ট নিয়েও ভিডিও আমি সবগুলা একেবারে রুট লেভেল থেকে দিয়ে দিছি। যদিও আপনাদের মানে কষ্ট করে ইউটিউবে যেতে হয়, এটার জন্য আমি খুবই দুঃখিত। ঠিক আছে? আমি পারলে আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসতাম আমার স্টুডেন্টদের। ওকে, দেখেন এইখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টটা তারা দিয়ে রাখছে, অনেক বেশি স্মুথ। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা মোটামুটি সবাই এটা সম্পর্কে অবগত আছি, তাই না? অ্যাকাউন্টিং ইকুয়েশনে কয়টা এলিমেন্ট থাকে? টোটালি কয়টা থাকে? টোটাল এলিমেন্ট কয়টা থাকে? অ্যাসেট থাকে, লাইবিলিটি থাকে, ইকুইটি থাকে, এক্সপেন্স থাকে, আর কি রেভিনিউ থাকে। আর যেটা ড্রয়িংস সেটা ইকুইটির মধ্যে চলে যায়। ঠিক আছে? তো ৩ আর ২ কটা, ৫টা হচ্ছে একদম মানে আর কি কমন থাকতেই হবে। ঠিক আছে? তো দেখেন তারা কি করছে, প্রত্যেকটা আইটেমের জন্য তারা আলাদা আলাদা প্যানেল করে রাখছে আপনাদের সুবিধার্থে। ঠিক আছে? তো অ্যাসেটে গেলে অ্যাসেটের জিনিস দেখতে পাবেন, লাইবিলিটিতে গেলে লাইবিলিটি, ইকুইটিতে গেলে ইকুইটি, এক্সপেন্সে গেলে এক্সপেন্স, রেভিনিউতে গেলে রেভিনিউ। আর আর্কাইভ শব্দটার অর্থ হচ্ছে আপনি কোনো জিনিসকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া। ঠিক আছে? আপনি যদি কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ করে দিতে চান, তো আর্কাইভ অপশন ইউজ করবেন। আর উপরে আরেকটা প্যানেল তারা আপনাদেরকে দিছে, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট মানে কি? যে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। আবার অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট কেন বলছি? আমি প্রথমেই কি বলছি? জেরো ব্যাংকটাকে সম্পূর্ণ আলাদাভাবে
ট্রিট করে, তাই না? তো এই জন্য ব্যাংক রিলেটেড যে কোনো অ্যাকাউন্ট আপনার অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে। এখন সেটা ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, সেভিংস অ্যাকাউন্ট হোক, চেকিং অ্যাকাউন্ট হোক, যে কোনো অ্যাকাউন্ট আপনার অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তারপরে যদি আপনার প্রিন্ট পিডিএফ করে নিতে হয়, পিডিএফ আকারে প্রিন্ট করবেন। যদি বাল্ক কোয়ান্টিটিতে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট অপশনে যাবেন। যদি এটাকে সিএসভি তে ডাউনলোড করতে হয়, এক্সপোর্ট অপশনে চলে যাবেন। তারপরে এটা হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। প্রথমে তারা কি দিয়ে দিছে, কোড নাম্বার। দেখেন তারা কিন্তু একটা বাই ডিফল্ট কোড দিছে। এখন এটাই যে একেবারে ইউজ করতে হবে এমন ম্যান্ডেটরি না। তারপর এটা হচ্ছে নেম, এটা হচ্ছে টাইপ। আমাদের কুইক বুকসে যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে যেতাম তখন আমাদেরকে দুইটা জিনিস দিতে হতো, একটা কি অ্যাকাউন্ট টাইপ আর একটা কি ডিটেলস টাইপ। না, অ্যাকাউন্ট টাইপ দিয়ে আমরা কি বুঝাইতাম আর ডিটেলস টাইপ দিয়ে কি বুঝাইতাম, দেখি একটু বলেন তো আপনাদের কাছ থেকে। আপনারা তো কুইক বুকস অলরেডি শেষ করছেন। যেমন কি ক্লাসিফিকেশন? ব্যাংক বলি, সেটা আমাদের কারেন্ট অ্যাসেটস হুম। ডেসক্রিপশন আসবে, এই কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি শেয়ার কারেন্ট অ্যাকাউন্টস, মানে আমরা অ্যাকাউন্ট ট্যাগ দিয়ে এটা ডেসক্রাইব করি, সেটা আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টে সেটা কোথায় যাবে, তাই না? যদি আমরা একটু সহজভাবে বা সুন্দরভাবে বলি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টে আমার সেটা কোথায় যাবে, সেটা আমরা ডেসক্রাইব করি অ্যাকাউন্ট টাইপ দিয়ে। আর ডিটেল টাইপ দিয়ে আমরা এক্স্যাক্টলি ওই অ্যাকাউন্টটা কি রিলেটেড সেটা আমরা মিন করার চেষ্টা করি, তাই তো? কিন্তু জেরোর ক্ষেত্রে এখানে একেবারেই একটাই কলাম থাকে, সেটা হচ্ছে টাইপের কলাম, মানে এটা কি রিলেটেড, ঠিক আছে, সেটা একটাই থাকে। তারপরে হচ্ছে ট্যাক্স রেট, এরপরে হচ্ছে ইয়ার টু ডেট ব্যালেন্স, মানে আপনার ওপেনিং ব্যালেন্স। এরপরে এখানেও কিছু অপশন আছে, ডিলেট, আর্কাইভ। আপনি চাইলে এদের ট্যাক্স রেটও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এটা হচ্ছে সার্চ বার অপশন। আবার এমন যাতে না হয় সব চার্ট অফ অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন, কেমন? এটা যাতে না হয়, আপনার দরকার নাই থাকতে পারে। আপনি অনেক মানে আর কি দরকারি মানুষ দুনিয়াতে, সেটা জেরো জানে। তো যে জেরোর যেগুলো আছে সেগুলো ডিলিট করার দরকার নেই। এই যে দেখেন কিছু তালা দেওয়া না, হ্যাঁ, আপনি সব চার্ট অফ অ্যাকাউন্ট চাইলে ডিলিট করতে পারবেন, কিন্তু এই যে তালা দেওয়া মানে লক যে অ্যাকাউন্ট গুলো আছে, সেটা আপনি কোনো ক্রমেই ডিলিট করতে পারবেন না। এটা এডিট করতে পারবেন, ক্লিক করে আপনি এডিট করেন, কিন্তু ডিলিট করা যাবে না। তো আপনাকে বাই ডিফল্ট জেরো আপনাকে 86 চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে প্রোভাইড করছেন, ঠিক আছে? এখন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন। তো আপনারা আপনাদের যে ফাইল আছে, একটু কষ্ট হবে, মাউসটাকে নিচের দিকে নিয়ে যাবেন। এই যে কতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দেখছেন, আছে না? এখান থেকে আমরা একের পর এক চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আমরা অ্যাড করব। তো আসেন আমরা এক এক করে অ্যাড করি। প্রথমে হচ্ছে আরবিএস ব্যাংক। তো আমরা চলে যাব অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে। এই যে দেখেন আপনাকে বলতেছে ফাইন্ড অ্যাকাউন্ট, সার্চ ফর এ ব্যাংক ক্রেডিট কার্ড পেমেন্ট অর প্রোভাইডার টু কানেক্ট জেরো। আপনাকে তারা প্রথমেই বলে দিচ্ছে যে যদি এদের কোনো ব্যাংক হয় তাহলে আপনি এদের সাথে সরাসরি কানেক্ট করে নেন, অথবা সার্চ করে বা ফিল্টার, মানে আপনার যে দেশের হবে সেই দেশ অনুযায়ী আপনি মানে সবথেকে রেনাউন্ড যে ব্যাংকগুলো সেগুলোর সাথে কানেক্ট করে নিতে পারেন। যেহেতু আমার এখন ব্যাংকগুলো নাই, তো আমি চলে যাব ডান পাশে অ্যাড উইদাউট ব্যাংক ফিট, এই অপশনে চলে যাব। সেখান থেকে আমরা কন্টিনিউ অপশনে যাব। কন্টিনিউ অপশনে যাওয়ার পরে ব্যাংক নেম দেব আরবিএস ব্যাংক, তাই না? আর চেকিং অ্যাকাউন্ট মানে কি? কারেন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট টাইপটা কি হবে? ক্রেডিট কার্ড, আদার্স হবে, তাই না? আর অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই প্রত্যেকটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, তাই না? আমি র্যান্ডমলি যে কোনো একটা দিয়ে দিলাম। তারপরে অ্যাকাউন্ট কোড। এখন আসেন অ্যাকাউন্ট কোড নাম্বারটা, আমি একটু অ্যাকাউন্ট কোডটা দেখায় নিয়ে আসি আপনাদের। তার জন্য আমি একটু আবার চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্টিং এর আন্ডারে। আপনি অ্যাসেট প্যানেলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাসেটের চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বারগুলো কত। তারপরে হচ্ছে লায়াবিলিটি। লায়াবিলিটিতে গেলে আপনি বুঝতে পারবেন এই যে লায়াবিলিটি। তারপরে হচ্ছে ইকুইটি। তারপরে হচ্ছে এক্সপেন্স। এরপর হচ্ছে রেভিনিউ। তো যেহেতু আমরা অ্যাসেট অ্যাড করতেছি, তো অ্যাসেটের কোন চার্ট অফ অ্যাকাউন্ট আমার জন্য অ্যাভেলেবেল আছে আমি একটু দেখি। 640, তাই না? তো আমি অ্যাকাউন্ট কোড নাম্বার দিব 640 হবে, মানে সেম কোড নাম্বার দিলে হবে না, ঠিক আছে? ওকে, এই যে কারেন্সি জিবিপি দিয়ে আমি অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো। সবই তো দিলাম, কি বাদ পড়ছে বলেন তো?
অ্যাড করার সময় হ্যাঁ ওপেনিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স বাদ পড়ছে তাই না? এখন ওপেনিং ব্যালেন্স দিব একটু পরে, আসতেছে। আগে আমি চার্ট অফ অ্যাকাউন্ট বাকিটাও অ্যাড করে নিই, কেমন? তারপরে আমি একবারে দিব মেট্রো ব্যাংক। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব, অ্যাড উইথ দ্য ব্যাংক ফিড, কন্টিনিউ, ব্যাংকের নেম, অ্যাকাউন্টের নেম, সেভিংস, অ্যাকাউন্ট টাইপ আদার, অ্যাকাউন্টের নাম্বার যে কোনো একটা নাম্বার আমি দিব, আর অ্যাকাউন্ট কোড এর আগেটা কত 600 কত দিছিস? 641 দি, তাহলে একটু সিরিয়াল একটু মেনটেন করো। নট ম্যান্ডেটরি সিরিয়াল মেনটেন করতে হবে এমন কোনো কথা নাই। আমরা অ্যাসেট প্যানেলে যদি চলে যাই আমরা দেখতে পাবো 640 641। তারপরে আসেন ক্রেডিট কার্ড, আছে কি ক্রেডিট কার্ড একটা অ্যাড করি, আমেরিকান এক্সপ্রেস। আবার চলে যাবো অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে, অ্যাড উইদাউট ব্যাংক ফিড, কন্টিনিউ, ওকে। অ্যাকাউন্ট টাইপ কি হবে? ক্রেডিট কার্ড। অবশ্যই লাস্টের 4 ডিজিট লাগে তাই না? সবাই জানি। ওকে, অ্যাকাউন্ট কোড নাম্বার বলেন। লায়াবিলিটি থেকে দিব না? আমি লায়াবিলিটি একটু চেক করে আসি। লায়াবিলিটিতে আমার কত অ্যাভেলেবেল আছে? 402 আছে তাই না? সরি 802, 802, 802 দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, আমি এখন চেক করতে পারবো লায়াবিলিটিতে যাই দেখি, কই 802 কই ভাই? নাই তো। ব্যাংক এটা চলে যাবে কোথায়? অ্যাসেটেই দেখবেন আপনি, এই যে 802। ওপেনিং ব্যালেন্স দিলে জিনিসটা আরেকটু ভালো ক্লিয়ার হয়। এখন আসেন ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স দেওয়ার একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে কনভার্সন ব্যালেন্স। এই যে এখানে কি কনভার্সন ব্যালেন্স আছে? দেখেন তো, এই প্যানেলে কনভার্সন ব্যালেন্স নামে কোনো অপশন আছে কি? নাই। তো আপনাকে যেতে হবে অ্যাকাউন্ট সেটিংসে, সে আপনাকে নিয়ে চলে যাবে ওই যে ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস অপশনে। এই যে দেখেন কনভার্সন ব্যালেন্স আছে না? আপডেট দ্য ওপেনিং ব্যালেন্স অফ ইউর অ্যাকাউন্টস ইন জিরো। মানে আপনি চাইলে কনভার্সন ব্যালেন্স ব্যবহার করে আপনার ওপেনিং ব্যালেন্স আনতে পারেন। এখন আমি কনভার্সন ব্যালেন্সটাকে যদি ওপেন করি, কনভার্সন ব্যালেন্স হইতেছে ওয়ান কাইন্ড অফ ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স অবশ্যই যখন কনভার্সন ব্যালেন্সের ডেটটা দিবেন, এটা জিনিস মাথায় রাখবেন, কনভার্সন ডেটের আগে যদি কোনো ট্রানজেকশন থাকে, অল ট্রানজেকশন উইল বি রিমুভ। সকল ধরনের ট্রানজেকশন, সকল ধরনের রিপোর্ট সবকিছু রিমুভ হয়ে যাবে। কারণ আপনি জেরোকে বলে দিচ্ছেন আমার বিজনেসটা হবে এই ডেট থেকে। তো আপনার কনভার্সন ডেট যদি এটা বলে দেন, তাহলে এরপর থেকে আপনার কি হবে? সবগুলা রেকর্ড হবে। আর এর আগে যদি কোনো ট্রানজেকশন থেকে থাকে সেটা আপনার কি রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন ট্রায়াল ব্যালেন্সের মতো টোটাল ডেবিট টোটাল ক্রেডিট আছে না? এই যে শো অল অ্যাকাউন্টে দেন, তাহলে কি হবে? আপনার জিরোতে এখন ইনস্ট্যান্ট কতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে, সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আপনার এখানে কি করবে? তারা শো করবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, ব্যাংকের ক্ষেত্রে অনলি ফর ব্যাংক, বারবার বলতেছে অনলি ফর ব্যাংক, আপনারা ব্যাংকের ক্ষেত্রে চার্ট অফ অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টে ব্যবহার করবেন রিসিভ মানি এবং স্পেন্ড মানি। এটা একটু স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়। যদি আপনার ব্যাংকের টাকা আপনি আনেন বা আপনার সেভিংস অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট থাকা মানে কি আপনার ব্যাংকে কি টাকা আছে তাই না? টাকা কি জেরোতে এখন আনতে হচ্ছে, তো আপনি দিতে হবে কি রিসিভ মানি। আর ক্রেডিট কার্ড মানে কি আপনার জন্য লায়াবিলিটি না? তো এটাকে আপনাকে দিতে হবে কি স্পেন্ড মানিতে। তো আমি চেষ্টা করব শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স আমি দিব হচ্ছে রিসিভ মানি এবং স্পেন্ড মানি দিয়ে। তো আমি চলে যাব ব্যাংকের ক্ষেত্রে রিসিভ মানি। আমি প্রথমে চাচ্ছি আরবিএস ব্যাংকের অ্যাকাউন্ট আনবো। নেক্সট, এখানে দিলাম হচ্ছে মালিক নিয়ে আসছে তাই না, ওনার। দেখেন কন্টাক্ট অ্যাড করাও কত সহজ, জাস্ট ক্লিক করবে, যে দেখছেন অ্যাড হয়ে গেছে না? তারপরে ডেট, দেখেন ডেট ফরম্যাটও কত সুন্দর, জানুয়ারি 24 1 তারিখ। ডেসক্রিপশনে লিখবো ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি হবে 1,
তার ইউনিট প্রাইস আরবিএস ব্যাংকের কত? 1803.90, তাই না? 1803.90। এইবার আমাকে বলেন অ্যাকাউন্ট কোনটা হবে, এইখানে অ্যাকাউন্ট কোনটা হবে দেখি। হ্যাঁ, অ্যাসেটস। চিন্তা করে বলেন, উই হ্যাভ লটস অফ টাইম। কিছুই ঠিক হবে। ভাইয়া ওনার যেহেতু মালিক নিয়ে আসছে, বাকিরা অবশ্য ক্লাসের অন্যদিকে ব্যস্ত, তো দেখ তাদেরকে আর না ডিস্টার্ব করি, আমরা আমরা আমাদের ক্লাসটা শেষ করি, তাই তো? তাদের প্রতি মনোযোগ দিলে আমাদের ক্লাস নষ্ট হয়ে যাবে। তো ক্যাপিটাল হবে ক্রেডিট, ঠিক আছে? তো একই সাথে ক্যাপিটাল অ্যাকাউন্টও হয়ে যাচ্ছে, একই সাথে কি আমার ব্যাংকে গিয়েও টাকাটা ঢুকে যাচ্ছে। তো আমি এটাকে সেভ করে দেব। তাহলে এখন আমি এটাকে চেক করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্টে আসলে আপনি পাবেন এই যে মালিক নিয়ে আসছে, রিসিভ মানির মাধ্যমে বেড়ে গেছে। আরেকটা আপনি পারবেন, আবার চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যান, ওই চার্ট অফ অ্যাকাউন্টসে আপনি কিন্তু সেটাকে দেখতে পাবেন। অ্যাসেটে চলে যান, 1803.90। বুঝতে পারছি? আপনি যদি ওই কনভার্সন ব্যালেন্সে যাইতেন, তখন আপনাকে আরবিএস ব্যাংকে ডেবিট করতে হইতো এটা, আর ক্রেডিট করতে হইতো ক্যাপিটাল। ঘুরে ফিরে তো একই কাজ, শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে এটা করা যায়, আর অন্য কোনো চার্ট অফ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার এইভাবে আনতে পারবেন না। এরপর আসেন মেট্রো ব্যাংকেরটা নিয়ে আসবো, রিসিভ মানি দিয়ে, তাই তো? মেট্রো ব্যাংক কি আমার সেভিংস অ্যাকাউন্ট 888.15, মেট্রো ব্যাংক। নেক্সট, যত যাই বলেন ভাই, কুইক বুকস এর জার্নালের উপরে কেউ আজ পর্যন্ত যাইতে পারে না। কুইক বুকস এর জার্নাল হচ্ছে সব থেকে বেশি স্ট্রং। অন্যান্য সফটওয়্যার হচ্ছে ড্রাইভ করার জন্য সুবিধা, বাট আপনারা যদি প্রপার অ্যাকাউন্টেন্ট হইতে চান, জীবনে কিছু অ্যাকাউন্টিং করে খাইতে চান, তাহলে আপনাকে কুইক বুকস ভালোভাবে শিখতে হবে, কারণ ওইটা আপনাকে প্রপার অ্যাকাউন্টিং শিখাবে, প্রপার আইএফআরএস এবং গ্যাপ সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে, ঠিক আছে? যেটা অন্যান্য সফটওয়্যারে আপনি খুবই কম পাবেন। ওকে, এখানে অ্যাকাউন্টও কি হবে? ক্যাপিটাল, তাই না? এই যে তারা বারবার ব্যাংকে নিয়ে আসতেছে, এই যে ব্যাংকে দেখাচ্ছে, হ্যাঁ, রিসিভ মানি। আমি আবার যদি চলে যাই চার্ট অফ অ্যাকাউন্টসে, অ্যাসেটে, এই যে, ঠিক আছে? এবার আমরা ওই যে ক্রেডিট কার্ডের ব্যালেন্স আছে না একটা, আমেরিকান এক্সপ্রেসের, হ্যাঁ, এটাকে আমরা কিসের মাধ্যমে দিব? এখন স্পেন্ড মানি দিয়ে দিব, তাই না? স্পেন্ড মানিতে চলে যাব, প্লাস ইউর আন্ডারে, পিছনে প্রাঞ্জল ভাই এটা জার্নাল আমাকে বলবে, কেউ বলবেন না, উনি বলবে আমাকে এই জার্নালটা, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড। এটা কি নিয়ে আসবে? মালিক নিয়ে আসবে, ওনার নিয়ে আসলো January 1, 2024। ওকে, ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি হবে হচ্ছে 1, ইউনিট প্রাইস 30,345.10, 30,345.10। আর অ্যাকাউন্ট কি হবে প্রাঞ্জল ভাই? কি হবে? হ্যাঁ, আচ্ছা, জার্নাল কি হয়? ওপেনিং ডেটে যদি আপনি কোনো লায়াবিলিটি নিয়ে আসেন, সেক্ষেত্রে জার্নাল কি হবে? ওপেনিং ডেটের লায়াবিলিটি, ক্যাপিটাল ক্রেডিট হবে, তাহলে এটা জার্নাল হবে ওনার সিকিউরিটি ডেবিট, আর হইতেছে লায়াবিলিটিটা ক্রেডিট, কারণ লায়াবিলিটির কারণে আপনার ওনার সিকিউরিটিটা দিন শেষে কমে যাবে। তো সেক্ষেত্রে চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যান,
চার্ট অফ অ্যাকাউন্টে গেলে এখন অ্যাসেট পাশে গেলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন মাইনাস আকারে দেখাইছে না, এই জন্য তারা ব্যাংকিং প্যানেলে নিয়ে আসে। এইভাবে করে আপনাদের এখানে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে যদি থেকে থাকে ওয়েল সেগুলাকে এডিট করে দিবেন, আর যদি না থেকে থাকে তাহলে সেগুলাকে অ্যাড করবেন। ঠিক আছে, প্রপার অনুযায়ী। এখন আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করব, ধরেন আমি একটা এক্সপেন্স অ্যাড করব সাপ্লাই। তো কিভাবে অ্যাড করব, চলে আগে এক্সপেন্সের অপশন দেখে আসি কত আমার অ্যাভেলেবেল আছে। 311 আছে তাই না, আমি অ্যাড অ্যাকাউন্টে চলে যাব, দেখেন কত স্মুথ অ্যাকাউন্ট টাইপ। এই যে দেখছেন অ্যাসেটের আন্ডারে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি, নন কারেন্ট, প্রিপেমেন্ট, ইকুইটির আন্ডারে ইকুইটি আছে, এক্সপেন্সের আন্ডারে ডেপ্রিসিয়েশন, ডিরেক্ট কস্ট, এক্সপেন্স, ওভারহেড, লায়াবিলিটির আন্ডারে কারেন্ট লায়াবিলিটি, শুধু লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি, ইনকামের রেভিনিউর আন্ডারে আদার ইনকাম, রেভিনিউ, সেলস। দেখছেন কত সুন্দরভাবে দিয়ে রাখছে, কিন্তু আমার কাছে এটা পছন্দ না। ঠিক আছে, তো আমরা এক্সপেন্স করব 311। জাস্ট মাউসটাকে অন্য জায়গায় ক্লিক করা মাত্র দেখবেন এখানে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বুঝবেন এটা এই নাম্বারে চার্ট অফ অ্যাকাউন্ট নাই, আপনি এই নাম্বারে অ্যাড করতে পারেন। তো সাপ্লাইজ করব, সাপ্লাইজ, আর এখানে ট্যাক্স রেটটা দিব হচ্ছে আপাতত পক্ষে নো ব্যাট বাই ডিফল্ট, পরবর্তীতে আমি প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করব। হ্যাঁ, আর এগুলো আমি চাচ্ছি না এখনই আমার ড্যাশবোর্ডে দেখাক, এক্সপেন্স ক্লেইমে দেখাক বা পেমেন্টের জন্য দেখাক, তো আমি এটাকে আপাতত পক্ষে সেভ করে দিই। তো আমি এক্সপেন্স পাশে দেখেন 311 সাপ্লাইজ নামে অ্যাড হয়ে গেছে না। হ্যাঁ, ওকে। তো এইভাবে করে আপনারা অ্যাকাউন্ট গুলো অ্যাড করবেন। এখন আপনি চাচ্ছেন প্রিন্ট করার জন্য, অল অ্যাকাউন্টস অপশনে আসবেন, আসার পরে প্রিন্ট পিডিএফ অপশনে চলে যান। দেখেন দিয়ে দিয়েছেন আপনাকে প্রপার চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, এটাই। এরপরে আসেন, আমি চাচ্ছি একাধারে সবগুলাকে ইম্পোর্ট করতে। তো এখান থেকে চলে যাব হচ্ছে ইম্পোর্ট অপশনে, যাওয়ার পরে এখানে তারা আমাকে কিছু ইন্ডিকেশন দিছে। ইন্ডিকেশনটা কি একটু ভালো করে খেয়াল করেন। Which system are you importing from? আপনি কোথা থেকে ইম্পোর্ট করছেন? 0. Does the file are you importing content account balance? যদি আপনার ফাইলে ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে ইয়েস দিবেন, কিন্তু 0 সবসময় সাজেস্ট করে নো বা আই ডোন্ট নো, কারণ 0 সবসময় চায় আপনি ওপেনিং ব্যালেন্স দেন কনভার্সন ব্যালেন্সে গিয়ে, কোনো ডিরেক্ট ইম্পোর্টে না। আর এই পাশে আপনাকে কিছু ইনস্ট্রাকশন তারা দিছে, এক্সাম্পল ফাইল, যেটা আমরা কি স্যাম্পল ফাইল নামে জেনে আসছি তাই না। তারপর দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট সিএসবি ফাইল ফর ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, তারপরে চার্ট অফ অ্যাকাউন্ট সিএসবি ফাইল ফর নন ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, দুইটা কোম্পানির ক্ষেত্রে। আর এখানে আপনাকে টিপস দিয়ে দিছে, টিপসের মধ্যে দ্য ফাইল ইউ ইম্পোর্ট মাস্ট বি সিএসবি, 0 এক্সেল ফাইল সাপোর্ট করে না, বি শিওর ইনক্লুড অল ইউর অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইউ ইউজড ইন ইউর প্রিভিয়াস অ্যাকাউন্টিং সিস্টেম, মানে আপনি আগের যে অ্যাকাউন্টিং সিস্টেমে যা যা চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করতেন অবশ্যই সেগুলো এখানে থাকতে হবে। ঠিক আছে, তো আমরা আগে কি করব, টেমপ্লেটটাকে ডাউনলোড করে নিব, যেহেতু আমার এটা ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, তো আমি এটাকে ভ্যাট রেজিস্টার্ডে ক্লিক করে আমি ডাউনলোড করে নিলাম। এই যে আপনার চলে আসছে। এখন কি কাজ বলেন, করণীয় কি আরিফ ভাই? তিনটা রেখা বাকিগুলো আমরা পেমেন্ট করে দেবো, আর ওই হেডিং অনুযায়ী আমরা ট্রানজাকশন চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে চেক করবো। ওকে, এটা হচ্ছে কি আমাদের কুইক বুকস এর ক্ষেত্রে আমরা কমনলি এই জিনিসটা শিখে আসি তাই না, কিন্তু জিরো ক্ষেত্রে এটা করা যাবে না। জিরো ক্ষেত্রে এইখানে যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আছে, এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলোর মানে হচ্ছে আপনার এখন এগুলো অ্যাক্টিভ চার্ট অফ অ্যাকাউন্ট। এখন আপনি যদি এগুলো ধরে সবগুলো ডিলিট করে দেন তাহলে কি হবে, আপনার মেইন অ্যাকাউন্ট থেকে সব চলে যাবে। কিন্তু জিরো আপনাকে বারবার ইন্ডিকেশন দিয়ে বলছে যে অবশ্যই আপনার প্রিভিয়াস অ্যাকাউন্টিং সিস্টেমে চার্ট অফ অ্যাকাউন্ট যা আছে সবগুলো যাতে এখানে থাকে। ঠিক আছে, তো এখন আপনি তাহলে অ্যাড করবেন কিভাবে, ধরেন আপনাদেরকে যে ফাইলটা দিছি, আমি ব্যাড ডেট নামে একটা এক্সপেন্স অ্যাড করব। ঠিক আছে, ব্যাড ডেট নামে এক্সপেন্স আগে আমরা দেখে আসতে হবে, অবশ্যই দেখে আসবেন সেটা কি চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা। চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব, যাওয়ার পর অল অ্যাকাউন্টসে গিয়ে আমি এখান থেকে একটু সার্চ করব, দেখে আছে কিনা। নাই তাই না, এক্সপেন্স রিলেটেড আমার কোনো কিছু নাই। আমার এক্সপেন্সের অ্যাকাউন্টটা আমি একটু দেখি, 312 তাই না। ওকে, তাহলে আমি এই যে দেখেন এখান থেকে আমি একটা ইনসার্ট করে নিব, একটা কলাম নিব, 300 কত 12 না। ওকে, আর এটা কি ছিল, ব্যাড ডেট এক্সপেন্স।
আর এটা কি হবে, যদি আপনি বুঝতে সমস্যা হয় অ্যাড অ্যাকাউন্টে চলে গেলে আপনি দেখতে পাবেন যে এটা কি রিলেটেড অ্যাকাউন্ট হতে পারে। যেহেতু ব্যাড ডেট, এটা কি হবে আপনার এক্সপেন্স হবে, তাই না? এক্সপেন্স, ওকে রাইট। আপনি তাহলে এখান থেকে এক্সপেন্সটা ক্লিক করেন, ক্লিক করে এনে কপি করে নেন, হ্যাঁ, কপি করে নিয়ে এসে এখানে দেন। আর এটা কি নো ভ্যাট হবে, তাই না? এই যে নো ভ্যাটটাই ক্লিক করে কপি করে দেন। আর বাকিগুলো কি আপনার ম্যান্ডেটরি ফিল্ড না, তো আমার এই পর্যন্ত থাক, ঠিক আছে। তারপর আমি আরেকটা অ্যাড করব, ধরেন আমি অ্যাড করব লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল এক্সপেন্স, এটা আমার আছে, বা রিপেয়ার এক্সপেন্সটা দেখি, রিপেয়ার এক্সপেন্স। আমি এটাকে একটু চেক করব, অল অ্যাকাউন্টসে আসবো, আসার পরে আমি রিপেয়ার এক্সপেন্স নামে একটু সার্চ করে দেখব। সেম নাম, সেম কোড নাম্বার, এগুলো কোনোটাই আপনার কাজে দিবে না, বা সরাসরি ইম্পোর্ট হবে না। তো এক্সপেন্সের ক্ষেত্রে দেখি আমার কত নাম্বার এখনো অ্যাভেলেবেল আছে। ওকে, আমি দিতে পারবো না। ওকে, তাহলে আমি এখানে আরেকটা ইনসার্ট করে নিই, রিপেয়ার এক্সপেন্স। ওকে, এটাও যেহেতু আমার এক্সপেন্স, আমি এক্সপেন্স দিয়ে দিলাম। এটা যেহেতু আমার নোভেট, নোভেট দিয়ে দিলাম। এটা কোড নাম্বার 12 চলে আসছে। ওকে, তাহলে এটা 13 করে দিই। ঠিক আছে, আমি এটাকে এখন কি করব, সেভ করে দিব, আর কোনো কিছুই করবেন না। এরপর আসেন আমরা এটা ব্রাউজ করতে যাব, ইম্পোর্ট অপশনে চলে যাব, যাওয়ার পরে সব ঠিকঠাক, ব্রাউজ অপশনে চলে যাব, কোথায় আছে সেখান থেকে নিয়ে ব্রাউজ করে দিবেন, তারপর ইম্পোর্টে চলে যাবেন, কনফার্ম। এখন আমরা একটু চেক করব এক্সপেন্সে, তাই না? আমরা কি কোথায় করছিলাম, এক্সপেন্সে না? এই যে দেখেন 312 313 আসে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, এই ক্লিক করেন, ক্লিক করলে আবার এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো জেরোর ক্ষেত্রে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এক্সাম্পল ফাইলের কোনো ডাটা ডিলিট করা যাবে না। কথা কি বুঝাইতে পারছি আমি? আর আর্কাইভ করতে হলে ধরেন কোন একটা অ্যাকাউন্ট আর্কাইভ করতে চাচ্ছেন, আর্কাইভ করা মানে কি, এটা ওয়ান কাইন্ড অফ কি, ডিলিট করে দেওয়া। কিন্তু আপনার যদি সেটার কি থাকে, মানে অ্যামাউন্ট থাকে বা কোন ট্রানজেকশন থেকে থাকে, তাহলে সেটা আর্কাইভ হবে না। আর ধরেন কোনো কারণে ভুলবশত আর্কাইভও হয়ে গেছে, সেটাকে যদি আবার ফেরত নিয়ে আসেন, তাহলে দেখবেন সব ব্যালেন্স ওলটপালট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন আপনারা। ওকে, আজকে দিনে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে জিরোর আমাদের এক্সাম দিতে হবে। ঠিক আছে, কুইক বুকস এর এক্সামের সম্পর্কে আপনাদেরকে বলে দিছিলাম, তাই না? জিরো এক্সাম দেওয়ার জন্য আপনাকে আলাদা একটা পোর্টালে যেতে হবে, জিরো সেন্ট্রাল নামে, যেটা রিসেন্টলি আপডেট করছে এই অল্প কয়েকদিন আগে। আগে সিস্টেমটা একটু অন্যরকম ছিল, আমার আগের ভিডিওতে হয়তোবা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আগের ভিডিওতে একরকম ছিল, এখন একটু অন্যরকম। ওকে, জিরো সেন্ট্রালে চলে যাব। আগে শুধু একটা সার্টিফিকেট তারা প্রোভাইড করতো, জিরো প্রো অ্যাডভাইজার নাম। এখন আপনাকে দুইটা লেভেল দিতে হবে, আর 26 সালের জানুয়ারি থেকে আরো একটা লেভেল আসতেছে, তো তিনটা লেভেল আপনাকে এক্সাম দিতে হবে। তো এখান থেকে চলে যাবেন জিরো সেন্ট্রালে, লগ ইন অপশনে যাবেন। লগ ইন অপশনে যাওয়ার পরে লগ ইন হয়ে গেছে, এই যে আপনি ডান পাশে চেক করতে পারবেন আপনার ইমেলের কি ইয়েটা আপনার এখানে শো করবে। তারপর এখান থেকে চলে যাবেন লার্নিং অপশনে, তারপরে জিরো সার্টিফিকেশন, এই যে মাই ব্যাচেস জিরো, তার মানে কি আমার এই অ্যাকাউন্টে সার্টিফিকেশন নাই। তো এই সার্টিফিকেশনের জন্য কই পাবেন, এই যে নিচে দেখছেন সার্টিফিকেশন আছে, এখান থেকে শো মোরে চলে যান, দেখেন লেভেল 1 জিরো অ্যাসোসিয়েট সার্টিফিকেশন ওয়েবনার, মানে তাদের সাথে সরাসরি বসে আপনাকে এক্সাম দিতে হবে। ঠিক আছে, তারপরে এই যে লেভেল 1 জিরো অ্যাসোসিয়েট সার্টিফিকেশন সেলফ পেস্ট, মানে নিজে পড়ে পড়ে আপনাকে পাস করতে হবে। তবে মনে রাখবেন কুইক বুকস এর ক্ষেত্রে যেটা 80% হলে পাস হইতো, এখানে 100% পাস লাগবে। একটা কোশ্চেন যদি কোনো কারণে মিসিং থাকে, ভুল করেন, সেক্ষেত্রে আপনার আসবে না। তারপরে লেভেল 2 জিরো প্রফেশনাল সার্টিফিকেশন, এটা ওয়েবিনারের মাধ্যমে নিতে পারেন, অথবা আপনার কি এই যে অ্যাসেসমেন্টের মাধ্যমে নিতে পারেন, অথবা সেলফ পেস্ট। ঠিক আছে, তিনটা ওয়ে, অ্যাসেসমেন্ট, ওয়েবিনার, সেলফ পেস্ট। এখন ধরেন আমি সেলফ পেস্টে চলে যাই, লেভেল 1।
আচ্ছা, এই যে দেখেন সেল পেজে যদি আমি যাই, তারা এখানে একটা ভিডিও দিয়ে রাখছে। এই যে দেখেন, ওয়েলকাম টু আওয়ার লেভেল 1 জিরো অ্যাসোসিয়েট সার্টিফিকেশন। তাদের এই ভিডিওটা দেখে নিবেন। এই যে Hey, এই ভিডিওতে কিন্তু তারা সম্পূর্ণ ব্যাখ্যা করে দিছে এক্সামটা কেমন হবে বা কি প্যাটার্নের হবে। ভিডিওটা দেখবেন, তাদের এই ভিডিওটা দেখবেন। আর হচ্ছে এই যে দেখেন, প্রিপেয়ার গেট স্টার্টেড উইথ বেসিক, এইখানে প্রত্যেকটা লেভেল আছে। প্রিপেয়ার ইউজ জিরো, কমপ্লিট বেসিক সেটিংস, গেট স্টার্টেড জিরো, কমপ্লিট দ্য অ্যাসেসমেন্ট। এই যে প্রত্যেকটা এক্সাম আপনাকে যে কয়টা অ্যাসেসমেন্ট থাকবে সবগুলা দিতে হবে। ভিডিওটা দেখবেন আগে, ঠিক আছে? এই যেখানে তারা বলেই দিছে এই জার্নিটা কিভাবে স্টার্ট করার জন্য একটা কুইক ওভারভিউ পাবেন। মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে কিভাবে তারা বলতেছে। হ্যাঁ, ওকে, এটা এটা পড়বেন। এটা প্রত্যেকটা লেভেলে, ধরেন আপনি যে লেভেলে এক্সাম দিতে চান, ধরেন প্রিপেয়ার টু ইউজ জিরো, this costs এটাতে ওপেন you করলেই আপনি দেখতে পাবেন যে আপনার এক্সামের জন্য তারা অপশন দিবে সম্ভবত। আমি একটু ওপেন করে দেখি। না, কোনো কারণে হয়তো বা ঢুকছিলাম, এই জন্য তারা দেখাচ্ছে এটা, দিস লেসন ইজ ইন প্রোগ্রেস। আর অবশ্যই নেটে একটু স্পিড হইতে হবে, কারণ এটা আগে অনেক ফাস্ট ছিল জেরো, এখন কুইক বুকস এর মতো এগুলো অনেক ভারী সফটওয়্যারের কারণে নেট অনেক কনজাম্পশন হয়। এই যে দেখেন, প্রিপেয়ার টু ইউজার, এই যে দেখছেন, এগুলো পড়তে হবে আপনার প্রত্যেকটা টপিক পড়ে। এই যে দেখেন, প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনাকে তারা জানাবে। এই যে দেখছেন কত সুন্দর স্মুথ ভাবে পড়াশোনা করে তারপরে এই যে আইকন মেনু সবগুলো জিনিস পড়ায় নিবে। নেওয়ার পর এখানে ভিডিও থাকবে ভিতরে। আর কোশ্চেন গুলো হবে বিভিন্ন টাইপের, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে, ড্র্যাগ এন্ড ড্রপ থাকতে পারে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, যে কোনো টাইপের। এই যে দেখেন, এই যে দেখছেন, পুরো পড়ে এসে আপনাকে অ্যান্সার দিয়ে ক্লিক করা মাত্র আপনি বুঝতে পারবেন আপনার অ্যান্সারটা কি রাইট না রং। এখন কোন লেভেলে একটা থাকতে পারে কোশ্চেন, দুইটা, তিনটা, চারটা, এটা তাদের উপর ডিপেন্ড করবে। এখন আমি এক্সাক্ট সংখ্যা বলতে পারবো না। আগে যেটা ছিল মোর দেন 60 প্লাস, ঠিক আছে? এখন কয়টা করছে আপনারা প্রত্যেকটা এক্সাম দিয়ে দিয়ে জিনিসগুলোকে দেখে নেবেন। ওকে, না, পড়তে থাকেন, শুরু থেকে এক্সাম দিতে থাকেন, আস্তে আস্তে পড়বেন, প্রত্যেকটা টপিক শুরু থেকে পড়তে পড়তে এক্সামগুলো দিয়ে ফেলেন।